বাংলাদেশ এখন কোন পর্যায়ে যাচ্ছে, ধ্বংসের দিকে নাকি সংস্কারের দিকে? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়বস্তু। তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। আজকে যে কথাগুলো বলতে চাচ্ছি, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে 3 মাসের উপর হলো। এই পর্যন্ত বাংলাদেশ কি সফল অর্জন করেছে? বাংলাদেশে যে 5 আগস্ট শেখ হাসিনার যে অধঃপতন শেষ হলো, সমাপ্ত হলো, দুঃশাসন সমাপ্ত হয়েছে, ফেসিবাদ সমাপ্ত হয়েছে। বাংলাদেশ এখন কোন পর্যায়ে যাচ্ছে, ধ্বংসের দিকে নাকি সংস্কারের দিকে? বাংলাদেশে কি সত্যি বিপ্লব হয়েছিল? যদি বিপ্লব হয়ে থাকে তাহলে বিপ্লবের অর্থ কী, বিপ্লব কাকে বলে? এই বিষয়গুলো আমাদের জনগণের সকলেই বিষয়টা জানা উচিত। যদি বাংলাদেশে বিপ্লব হয়ে থাকে তাহলে বাংলাদেশের প্রতিটা সেক্টর, দপ্তর, মন্ত্রণালয়, প্রশাসন সমস্ত কিছু কিন্তু পরিবর্তন হওয়ার কথা ছিল। তো বাংলাদেশ কোন জিনিসটা পরিবর্তন হয়েছে বলেন তো? এবং ছাত্ররা চাচ্ছে সংস্কার হোক, কিন্তু আমরা সংস্কার কি হচ্ছে বাংলাদেশে? আজকে বিগত 3 মাস হয়ে গেল, 3 মাসের উপর হয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশে কোনো সংস্কারের নামে কোনো উন্নয়নের দিক জনগণ উপভোগ করতে পারছে না। আজকে যদি হাতে গোনা কিছু পুলিশ অফিসার, কিছু আর্মির অফিসার পরিবর্তন হয়েছে, মন্ত্রণালয়ের যত সচিব আছেন তারা কিন্তু ঠিকই আছেন, প্রশাসন জায়গায় ঠিক আছেন, প্রশাসনও ডিউটি করছেন, সেনাবাহিনীও ঠিক আছেন, এবং রাষ্ট্রপতিও ঠিক আছেন, সব কিছুই ঠিক আছে, শুধু খালি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চলছে। বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে, কতগুলো উপদেষ্টা রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে পারদর্শী? এই প্রশ্নগুলো আমি জনগণের কাছে রাখলাম। হাতে গোনা কয়েকজন ছাড়া বাংলাদেশে যত উপদেষ্টা আছে, আমার মনে হয় তারা রাজনৈতিক বিষয়ে, দেশ পরিচালনার বিষয়ে, জনগণের মতামতের উপর যে একটা জনগণের যে একটা বিশ্বাস, সেই বিষয়ে কিন্তু বাকি উপদেষ্টারা কাজ করতে পারছেন না। তো আমি মনে করি, এবং বাংলাদেশে অনেক রাজনৈতিক দলগুলো চাচ্ছে দ্রুত নির্বাচন হোক, আর ছাত্রছাত্রীরা চাচ্ছে দেশে সংস্কার আসুক। সংস্কার বলতে আমরা কী বুঝি, সংস্কার কাকে বলে, এবং সংস্কার ছাত্রছাত্রীরা কীভাবে ওনারা সংস্কার করছে, কীভাবে ওনারা এগিয়ে যাচ্ছে, এই বিষয়ে কিন্তু আমার কিছু প্রশ্ন জনগণের কাছে থেকে যাচ্ছে। আপনারাও এটার কমেন্টের উত্তর দিবেন। আমরা চাই বাংলাদেশে দ্রুত একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হোক। সারা বাংলাদেশে কিন্তু একটা উচ্ছৃঙ্খল বিরাজ করছে, থমথম বয়ে যাচ্ছে সব কিছু। আওয়ামী লীগ সরকার যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন বাংলাদেশে ঘটিয়ে গিয়েছিল, এখন কিন্তু তার চেয়েও কোনো অংশ কম যাচ্ছে না। দ্রব্যমূল্য দামের ঊর্ধ্বগতি এখনও কমছে না। হ্যাঁ, মানলাম বন্যা পরিস্থিতির কারণে অনেক দেশে, অনেক জেলাতে আপনার বন্যার পরিস্থিতি খারাপ হওয়ার কারণে কৃষি অনেক ব্যাঘাত ঘটেছে, অনেক লস হয়েছে, ক্ষতি হয়েছে, সেই জন্য হয়তো দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতিটা কমছে না। কিন্তু আমরা চাই প্রধান উপদেষ্টা মহোদয় এবং যারা প্রশাসনের দায়িত্বে রাস্তাঘাটে বাংলাদেশের ডিউটি করছেন, টহল দিচ্ছেন, ওনারা যেন দ্রুত দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতিটা কমিয়ে আনার চেষ্টা করেন। তা না হলে জনগণের যে কষ্ট, ভোগান্তি, সেটা কিন্তু শেষ হচ্ছে না। জনগণের মনে একটাই প্রশ্ন, আওয়ামী লীগ সরকার যে দুঃশাসন, দুর্নীতি বা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে দেশের মানুষকে অস্থিরতার মধ্যে রেখেছিল, এখন কিন্তু তার বাইরে কিন্তু জনগণ নেই, তাদের অন্তর্ভুক্ত হিসাবে জনগণ কিন্তু কষ্টের মধ্যে আছে। তো কিছু রাজনীতি মহলগুলো ফায়দা লুটার জন্য বিভিন্ন জায়গায় মানুষকে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করে, সেই মামলা আবার কাটার জন্য অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এগুলো বিষয়ে আমি আরও 2বার প্রতিবাদ করেছি। এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা তথাকথিত সারা বাংলাদেশে এই আন্দোলন সংগ্রাম, যারা এই 5 আগস্টের আগে তেমন কোনো সম্পূর্ণ আন্দোলন কয়জন লোক করেছেন সেটা কিন্তু আমরা ভালো করে জানি। যেমন ব্রাহ্মণবাড়িয়া ছাত্র আন্দোলন যখন শুরু হয়, তখন কিন্তু কোনো দল তেমনভাবে পরিপূর্ণভাবে ভূমিকা পালন করে নাই। একমাত্র ঢাকার যে সমন্বয়ক ছিল আতাউল্লাহ ঢাকা থেকে এসে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদের পাশে থেকে ছাত্র আন্দোলনকে সফল করেছে। তারপর বিভিন্ন দলের নেতাকর্মীরা পাশে থেকে এই স্বৈরাচার শেখ হাসিনাকে পদচ্যুত করার একটা শক্তি অর্জন করেছিল। তো আমি এখন ছাত্রদেরকে অবশ্যই অভিনন্দন জানাবো, আমি তাদেরকে প্রতি কৃতজ্ঞ। আমরাও বিদেশ থেকে যতটুকু পেরেছি সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করার জন্য, কারণ আমরা অতটুকু জানি এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সব কিছু দামাচাপা দিতে পারলেও সোশ্যাল মিডিয়াকে তারা কখনোই তাদের আয়ত্তে নিতে পারে নাই। এই সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের একমাত্র জম হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক পর্যায়ে। তো প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুগণ, সোশ্যাল মিডিয়াতে যারা আপনারা ভিডিওগুলো দেখেন, কমেন্ট শেয়ার করেন, আপনারাও এই দেশের একজন নতুন মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা আখ্যায়িত হলেন, এটা আমার কাছে মনে হয়। কারণ
আওয়ামী লীগের দুঃশাসন সময় যারা একটা লাইক দিতে ভয় পেয়েছিল, আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করেছেন, প্রতিবাদ করেছেন, রাজপথে নেমেছেন, সেটার জন্য বাংলাদেশ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। তো আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, আপনি দ্রুত বাংলাদেশের পরিস্থিতি মোকাবেলা করুন, কারণ আওয়ামী লীগ সরকার কিন্তু বসে নেই। তারা ইন্ডিয়া রয়ের এজেন্টের মাধ্যমে ভারতের সাহায্যে এবং বিভিন্ন আন্তর্জাতিক দেশের মানে চক্রান্ত বানিয়ে বাংলাদেশটাকে আর একটু অস্থিরতা বানানোর জন্য তারা মানে বদ্ধপরিকর হিসাবে তারা কাজ করে যাচ্ছে। বাংলাদেশে কিন্তু কাজ করে যাচ্ছে, বাংলাদেশের কাজ করে যাচ্ছে। তো আপনারা পুলিশ বাহিনীকে সহযোগিতা করবেন, এবং আমি পুলিশ বাহিনীদের কাছেও আকুল আবেদন জানাবো, আপনারা দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করবেন। কোনো ব্যক্তি এখন কিন্তু কোনো বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নেই যে তাদের ইশারায়, তাদের কথা মতো আপনারা বিভিন্ন ব্যক্তির নামে মামলা হামলা এগুলো আপনারা করবেন, এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। পুলিশ জনগণের বন্ধু, পুলিশ আইন শৃঙ্খলার উন্নয়নের মানে উন্নয়নের সব কিছু দাবিদার ওনারা। তো ওনারাই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এখন বাংলাদেশের যে ছাত্র আন্দোলন আবারও শুরু হচ্ছে, বিভিন্ন ঢাকা কলেজ, সিটি কলেজ মারামারি কাটাকাটি হচ্ছে, এই বিষয়ে সেনাবাহিনীর উপরও তারা ক্ষিপ্ত, সেনাবাহিনীর উপর মারতে আসতেছে, সেনাবাহিনীকে মারবে, এটা করবে, এগুলো আমরা কিন্তু তীব্র নিন্দা জানাচ্ছি ছাত্রদের উপর। এখন আমি সেনাবাহিনীকে বলবো, আপনারা এই বিষয়ে আপনারা মাঠ থেকে উঠে আপনারা ব্যারাকে ফিরে যান। এই বিষয়ে হ্যান্ডেলিং করার জন্য পুলিশ বাহিনীকে মোতায়েন করা হোক। পুলিশ বাহিনী এই বিষয়ে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত খুবই জরুরি, আমি বিষয়টা মনে করি। তো আর বিশেষ করে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, আমাদের এই যে বিপ্লব, যে আমি আগে প্রথমেই বললাম যে বিপ্লব, কিন্তু এটা বিপ্লব হয় নাই। এটা বিপ্লব হতে গেলে বিপ্লবের অনেক সিস্টেম করতে হবে। পুরো সংবিধানই চেঞ্জ হয়ে যাওয়ার কথা, পুরো মন্ত্রণালয় চেঞ্জ হয়ে যাওয়ার কথা, সচিবালয় চেঞ্জ হওয়ার কথা, প্রশাসন চেঞ্জ হওয়ার কথা, রাষ্ট্রপতি চেঞ্জ হওয়ার কথা, তাহলে একটা বিপ্লবের মানে পরিপূর্ণতা পাওয়া যায়। তো সব কিছুই যখন ঠিক আছে, তাহলে সেটাকে বিপ্লব বলা হয় না, এটাকে গণ আন্দোলনের মাধ্যমে, গণ আন্দোলনের চাপে শেখ হাসিনার পতন হয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে। তো আমরা যদি বিপ্লব বলি, বিপ্লব হতে গেলে যে দুঃশাসন, দুর্নীতি, বিভিন্ন সিন্ডিকেট, এগুলো আগে দ্রুত ভাঙতে হবে। ওইগুলো ভাঙতে হবে এবং বিভিন্ন পর্যায়ে হাইকমান্ড যেগুলো আছে কর্মকর্তা, তাদেরকে সরাতে হবে এবং বাংলাদেশে একটি নির্বাচনমুখী একটা পরিবেশ তৈরি করে একটা ভালো একটা তত্ত্বাবধায়ক মানে একটি ভালো একটি জবাবদিহিতা সরকার বাংলাদেশে আসুক, সেটা জনগণ চায়, সেটা যে কোনো সরকারই আসুক না কেন। তাই বিরতি অনুরোধ জানাবো, আমি তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে বলবো, আপনি তো কখনো রাজনীতি করেননি, আর আপনি এই দেশের গরিব দুঃখী অসহায় মানুষের ব্যাপারেও আপনার তেমন কোনো অভিজ্ঞতা ছিল না, বহু বছর যাবত বিদেশে ছিলেন। তো অতএব আপনি একটু বিদেশে ছিলেন, সেই জন্য হয়তো দেশের মানুষের যে দুঃখ কষ্ট হয়তো আপনার স্বচক্ষে দেখেন নাই। তো যাদেরকে আপনার উপদেষ্টা বানিয়েছেন, এদের চাইতেও বিজ্ঞ ব্যক্তিরা বাংলাদেশে অবস্থান করছে। বিশেষ করে সামরিক বাহিনীর অনেক বড় বড় অবসরপ্রাপ্ত ব্যক্তিরা আছেন, যারা সৎ, নির্ভীক, সাহসী, যারা কোনো দলের সাথে, কোনো সরকারকে দালালি চামচামি করে নাই। এইসব ব্যক্তিদেরকে খুঁজে বের করে আপনারা বিভিন্ন পর্যায়ের উপদেষ্টা হিসাবে নিয়োগ দিলে আমি মনে করি সামরিক শক্তি অর্জন হবে, প্রশাসন শক্তিশালী হবে, আইন শৃঙ্খলা সিস্টেম পরিবর্তন হবে। তাহলে বাংলাদেশের এই মানে এই যে উচ্ছৃঙ্খল যে বিষয়গুলো ঘটে যাচ্ছে প্রতিনিয়ত, যে যেভাবে পারতেছে সেভাবে রাষ্ট্রের সাথে কথা বলতেছে, আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে। একটি রাষ্ট্রের প্রতিটা নিয়ম কানুন, শৃঙ্খলা বিশৃঙ্খলা একটা নিয়ম কানুনের ভিত্তিতেই চলে। অতএব মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ থাকলো, এই বিষয়ে আপনারা খুব দ্রুত পদক্ষেপ নিন। এখন যত দিন যাচ্ছে দেশে কিন্তু অস্থিরতা, উচ্ছৃঙ্খলা বেড়েই যাচ্ছে। ততএব ছাত্র সমন্বয়ক যারা আছেন, আমি তাদেরকেও বলবো, আপনারা সরকারের সাথে বসে সুন্দর করে বিভিন্ন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত যারা আছেন সবাইকে নিয়ে বসুন, কিভাবে এই দেশটাকে সংস্কার মুক্ত করা যায়, কিভাবে একটি সন্ত্রাসমুক্ত দেশ করা যায়, কিভাবে দুর্নীতিমুক্ত একটি দেশ করা যায়, কিভাবে জনগণের আশা পূরণ করার লক্ষ্যে সামনে এগিয়ে যাওয়া যায়, এবং কিভাবে সামনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচন পরিবেশ তৈরি করা যায়, সেই বিষয়ে। দর্শক, আজকে ভিডিওটি পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।